কিভাবে? এই যে সারাদিন বাসায় থাকা। শোনো সারোয়ার, সরাসরি একটা কথা বলি তোমায়। এতদিন তোমার মা ছিল মরণাপন্ন মানুষ, তাকে কষ্ট দিতে চাইনি বলে চুপ করেছিলাম। এখন আর রাগ ঢাক করে কোনো লাভ নেই। সারোয়ারের বিস্ময় কমেনি, সে মাথা নেড়ে বলে, কি বলতে চাও পরিষ্কার করে বলো দুপুর। আমি তোমার থেকে ডিভোর্স চাইছি সারোয়ার। তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। শুধু তিতুনের জন্য হলেও পারবো না আমি। সারোয়ারের চেহারার অবাক ভাব ধীরে ধীরে কেটে গেল, সামান্য হাসলো সে। কিন্তু রঙ্গন তো তোমাকে ছেড়ে চলে গেছে, ও আর কখনো ফিরবে না, এইটুকু বেশ বুঝেছি। তাহলে কার আশায় ডিভোর্স দেবে? এতদিন রঙ্গন ছিল তাই একা থাকতে পেরেছ, এখন কি একদম একা একা তিতুনকে নিয়ে থাকতে পারবে? আমি খানিকক্ষণ তাকিয়ে থেকে সারোয়ারকে দেখলাম। ওকে বেশ শান্ত আর বিশ্বাসী দেখাচ্ছে, যেন ধরেই নিয়েছে আমি ওকে কখনোই ছাড়বো না। ওর বিশ্বাস দেখে হেসে দিলাম। মানুষ বেশিরভাগ সময়ই অকারণ ভয়ে ভীত থাকে, নিজেকে চেনে না, মন বোঝে না, যার ফলে পদে পদে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। নিজেকে চেনে না বলেই বছরের পর বছর অন্যায় জেনেও চুপ করে থাকে, রিস্ক নিতে চায় না, নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। আমার কথাই ধরো, আমি ডিভোর্সি তকমার ভয়ে তোমার থেকে পালিয়ে এসেছিলাম। অথচ সেদিন যদি ভয়কে জয় করে রিস্ক নিয়ে পালিয়ে না আসতাম, বরং নিজ উদ্যোগে আমি তোমার কাছ থেকে সরে আসতাম, তাহলে আজ এত দিন পর তোমায় সহ্য করতে হতো না আমায়। তোমার কারণে রঙ্গনের মতো মানুষকে হারিয়ে ফেলতে হতো না আমায়। বলতে বলতেই থেমে যাই আমি। দীর্ঘশ্বাস গোপন করে সারোয়ারের মুখ পানে তাকাই। একদিকে ভালোই হয়েছে, এতদিন সব কিছু চোখের সামনে থাকার পরেও অন্ধ ছিলাম আমি। দেখেও দেখিনি, বুঝেও বুঝিনি। তুমি এসে সেই চোখ খুলে দিলে আমার। মাঝে মাঝে এমন ভুল করা দরকার বলে মনে করছি আমি। ওই যে বলে না, মাঝে মাঝে অন্ধকারে আলো খুঁজে পাওয়া যায়, ওই রকম ব্যাপার আর কি। সারোয়ার জানতে চাইলো, তুমি সত্যি একা থাকবে? আমি থাকবো না, রঙ্গন নেই, পারবে থাকতে? সারোয়ার জানতে চাইলো, পারতে হবে। বলে যে মানুষ একবার ভুল করলে সেটা ভুল, কিন্তু বারবার একই ভুল করলে সেটা আর ভুল হিসেবে গণ্য হয় না, সেটা হবে অপরাধ। আর অপরাধের জন্য শাস্তি তো পেতেই হবে, তাই না? যে মানুষটা সব সময় আমার সাথে ছিল, তাকে আমি চিনতে পারিনি, নিজ দোষে হারিয়ে ফেলেছি তাকে আমি। এখন একা থাকার এতটুকু সাজা তো প্রাপ্য আমার। এই সাজা আমি মাথা পেতে নেব। আর তিতুনকে কি বলবে যদি বড় হয়ে বলে কেন ও বাবা ছাড়া বড় হলো? কি জবাব হবে তোমার? আমি অবাক হয়ে বলি, বাবা ছাড়া কেন বড় হবে? তুমি আছো না, যদি বাবা হিসেবে দায়িত্ব পালন করতে চাও তাহলে দূর থেকেও করা যায়। তিতুনকে তোমার থেকে কেড়ে নিচ্ছি না আমি। তুমি নিয়ম করে মেয়ের দায়িত্ব পালন করতে পারবে, কোনো বাধা নেই এই ক্ষেত্রে। বড় হলে তিতুনকে বুঝিয়ে বলবো কেন আমরা একসাথে থাকিনি। যদি সে বুঝদার হয় তাহলে তার মাকে বুঝবে আশা করি। আর না বুঝলে তুমি তো আছোই। সারোয়ার হা করে তাকিয়ে আমার কথা গিলছিল, হুট করে হেসে দিল। বুঝতে পারছি, রঙ্গনের চলে যাওয়াটা বেশ ধাক্কা দিয়েছে তোমায়। এই কয়দিনে পরিপক্ক হয়ে গেছো, কিন্তু দুপুর আমার কি হবে বলো তো? মা ছাড়া আমি তো একদম একা হয়ে গেলাম। এখন তোমরাও যদি আমার জীবনে না থাকো তাহলে বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আমি খানিকটা উদাস হয়ে জবাব দিলাম, তুমি এতদিন শুধু নিজের জন্য বেঁচেছো সার্ভার, এখনো না হয় তাই করো, নিজের জন্যই বাঁচো, নিজেকে নতুন করে করো। এমনিতেও তোমার প্রতি আমি কোনো টান অনুভব করি না, তোমারটা বিবেচনায় আনছি না আমি, কারণ আমার প্রতি তোমার আগ্রহ আগে থেকেই নাই হয়ে গিয়েছিল। এখন তুমি একাকিত্বের ভয়ে আমাদের আগলে ধরতে চাইছো, কোনো কিছুই না। সব বাদ দিয়ে আমরা না হয় তিতুনের জন্য ভালো বন্ধু হয়ে থাকবো। সারোয়ার একদম লক্ষ্মী ছেলে বনে জিজ্ঞেস করলো, আজই চলে যাব। না, 40 দিন হোক, আমি ডিভোর্স পেপার রেডি করছি। 40 দিন পরে ডিভোর্স পেপার সাইন করে বিদায় নেবে তুমি। আশা করি কোনো ধরনের কোনো পন্থা অবলম্বন করবে না। সারোয়ার জবাব দিল না, চুপচাপ উঠে গেল। আমি অনেকটা সময় একা একা বসে থাকি চুপচাপ। এলোমেলো ভাবনা মনকে দ্রবীভূত করে। অভিমানীরা পাখির মতো হয়, ওদের খাঁচার বন্দি করে না রাখলে বড্ড জ্বালায়। ফাঁক পেলে একদিন ঠিক ঠিক উড়াল দেয়। সারোয়ার আশাতে রঙ্গনের অভিমান সুযোগ পেয়েছে। আর কতই বা সইবে বেচারা, সবকিছুর একটা লিমিট তো আছে। 40 দিন পার হলো, আমি সারোয়ারের সামনে ডিভোর্স পেপার রাখি। সারোয়ারের মুখ বড্ড করুণ দেখায়। ডিভোর্স কি জরুরি দুপুর? আর রঙ্গন ফিরলে না হয় দিও, ততদিন আমি তিতুনের কাছাকাছি থাকতে পারবো। আমি মাথা নাড়ি। যা 5 বছর আগে হওয়ার ছিল তা আজ নয় কেন, আর একদিনও না সারোয়ার। তুমি রঙ্গনের আশায় আমাকে দূরে ঠেলে দিচ্ছ। বোকামি করছো দুপুর, রঙ্গনকে আমি ভালো মতো চিনি, ও আর ফিরবে না। তিতুনকে নিয়ে কষ্ট হবে তোমার। হলে হবে, রঙ্গনের এত বছরের কষ্টের তুলনায় তা হবে অতি নগণ্য। আমি সয়ে নিব সারোয়ার, তুমি অত ভেবো না। আমি কিন্তু এই শহরেই থাকবো দুপুর। আমি হেসে দিলাম।
এতদিন তো তুমি আমার চোখের সামনেই ছিলে সারোয়ার, কি হয়েছে? আমাদের মাঝে আর কিছুই হওয়ার নেই। সারোয়ার থেমে যায়, ফিসফিসিয়ে বলে। তিতুনের কথা ভাববে তো একটাবার। আমি ক্লান্ত গলায় বলি, এবার একটু নিজেকে নিয়ে ভাবি সারোয়ার, তিতুন আমারই অংশ। ওকে নিয়ে আলাদা করে ভাববার কিছু নেই যে। তুমি ভালো থাক, চাইলে নতুন করে সংসার সাজাও, আমার কোনো আপত্তি নেই এতে। সারোয়ার কলম তুলে নেয়, কয়েকবার আমার দিকে তাকায়, সাড়া না পেয়ে নিঃশব্দে পেপারে নিজের দস্তখত আঁকে সে। মাথা নিচু করে বসে থাকে অনেকটা সময়, তখনই কলিং বেল বাজে। মোমেনা খালা দরজা খুলে দিতে মাশরাফিকে দেখা গেল। ম্যাডাম, সব কিছু ঠিক আছে? আমি সারোয়ারকে আর চোখে দেখে অভয় দিলাম। সব ঠিক আছে ভাই, কষ্ট করে এসেছেন এজন্য ধন্যবাদ। আরে কি বলেন ম্যাডাম, আপনার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি আমার মায়ের জীবন বাঁচিয়েছিলেন। আচ্ছা, যাই তাহলে। প্রয়োজনে এই ক্ষুদে মানুষটাকে স্মরণ করবেন কিন্তু। মাশরাফি যেভাবে এসেছিল সেভাবেই ফিরে গেল। আসলে সারোয়ারকে বিশ্বাস করিনি, ও যদি উল্টাপাল্টা করে। মাশরাফিকে সামান্য হিন্টস দিয়ে রেখেছিলাম, আমার সামান্য উপকার করতে পারলেও সে খুশি, তাই সুযোগ লুফে নিয়েছিল। আমরা মাঝে মাঝে মানুষ চিনতে ভুল করে ফেলি। মাশরাফি আসলে আমাকে শ্রদ্ধাই করে, আমি ওর অতিরিক্ত আনুগত্যে প্রশ্ন তুলেছিলাম। সারোয়ার মাথা নিচু করে বসেছিল। মাশরাফি চলে যাওয়ার সাথে সাথেই সে উঠে দাঁড়ায়। আসছি দুপুর, ভালো থেকো। আর কোনো প্রয়োজন হলে বিনা দ্বিধায় আমাকে ডাকবে। এতদিন কিছু করতে পারিনি, এখন থেকে চেষ্টা করব করতে, অন্তত আমার মেয়ের জন্য হলেও। আমি জবাব দিলাম না, সত্যি বলতে নিজেকে ভীষণ ভারমুক্ত লাগছে। তিতুন খুব জ্বালাবে কয়দিন জানি আমি, তাই তো ওকে নিয়ে কাল সাগরে যাচ্ছি। 3 দিন থাকবো ওখানে, তিতুনকে সময় দিব, সাথে নিজেকেও। একজনের অভিমান ভেঙে ফিরে আসার অপেক্ষায় দিন কাটাতে হবে এখন থেকে, সেই সাথে নিজের আর মেয়ের খেয়াল রাখতে হবে। তাই তো সামনের দিনগুলোর জন্য অনেক অনেক মানসিক শক্তির প্রয়োজন আমার। আমি সাগরের বিশালতা থেকে কিছু শক্তি নিয়ে ফিরবো। সারোয়ার চলে যাওয়ার পরে আমি মোবাইল নিয়ে বসি। জানি রঙ্গন দেখবে না, তবুও প্রতিদিন ওর সব যোগাযোগ মাধ্যমে নিয়ম করে মেসেজ পাঠাই। কোনোদিন যদি ওর নজর পড়ে, যদি অভিমান ভেঙে ফিরে আসে। প্রতিদিনের মতো আজও হতাশ হলাম আমি, কোথাও রঙ্গনের কোনো অস্তিত্ব নেই। পরক্ষণেই নিজেকে বুঝ দিলাম, হতাশা কাটিয়ে পুনরায় নতুন উদ্যমে লিখতে শুরু করলাম। জানিস রঙ্গন, তুই দূরে চলে যাওয়ার পরই টের পেলাম কি ভীষণ ভালোবাসি আমি তোকে। এতদিন কাছাকাছি পাশাপাশি থাকার পরেও কেন বুঝলাম না বলতো? নাকি ভেবেছিলাম জীবনটা এইভাবেই চলে যাবে? হয়তো মনের কোনো এক কোণে সারোয়ারের জন্য সুপ্ত অনুভূতি লুকিয়েছিল। আমি ভাবতাম আমি ওকে এখনো ভালোবাসি। এতদিন সারোয়ারের কাছে থেকে টের পেলাম ওর প্রতি কোনো অনুভূতি আমার আর জমা নেই। যা আছে সেটা কেবল করুণা। ঠিক যেমন তোর প্রতি ভালোবাসা বুঝিনি, দূরে গিয়ে বুঝিয়ে দিলি তুই আমার কতটা জোরে ছিলি। যা হয়েছে ভালোই হয়েছে, ঠিক হয়েছে। অনেক সময় সবকিছু হারিয়ে এই অমূল্য জিনিসটা পেতে হয়, আমিও পেয়েছি। আমি তোর জন্য অপেক্ষা করব রঙ্গন, হাসি মুখেই অপেক্ষা করব। এই অপেক্ষার জন্য কোনো অনুযোগ করব না। যবেই ফিরিস আমি আর তিতুন হাসি মুখে তোকে সম্ভাষণ জানাবো। লিখতে লিখতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, তারই 2-1 ফোঁটা ফোনের স্ক্রিনে পড়লো। আমি সেন্ড বাটনে ক্লিক করে চোখ মুছে বারান্দায় যেয়ে দাঁড়াই। তাকিয়ে দেখলাম আকাশে মেঘ জমেছে। শীত কেটে গিয়ে গরমের আগমনী বার্তা ছিল আবহাওয়ায়, তবুও বৃষ্টি হওয়ার সময় না এটা। এ অবেলায় গগনে মেঘ জমা যেন আমার মনের প্রতিচ্ছবি। কি মনে হলো, ছুটে গিয়ে ফোনটা এনে মেঘলা আকাশের একটা ছবি তুলে নিলাম। রঙ্গনকে ছবিটা পাঠিয়ে আরো 2টো লাইন যোগ করে দিই মেসেজে। ফিরে আয় রঙ্গন, প্লিজ ফিরে আয়। এই মেঘ ভেজা দুপুরের নিমন্ত্রণে ফিরে আয় তুই। দুপুরের সাথে বৃষ্টিতে ভেজার নিমন্ত্রণে ফিরে আয়। বৃষ্টি শেষে রংধনু হয়ে ফিরে আয় আমার জীবনে।